যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত, আমি বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। এই চলমান করোনা পরিস্থিতির মধ্যেও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেবার জন্য। আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে। আমি ভূত.com নিজের পরিবার মনে করি, আর পরিবারের জন্য কিছু করতে পারাটা কতটা আনন্দের আপনারা সকলেই তা নিশ্চয়ই জানেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটা ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার এক বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার নাম সাকি। ভাইয়ার বন্ধুর বোনের সাথে ঘটনাটি ঘটে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রাসেল ভাই, ঘটনার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময়কাল আজ থেকে ৮-৯ বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছে সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসতো লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশাল ভাবে আরো অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকতো না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়, আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে 1 বছর পার হয়ে যায়। লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায়, আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। কিন্তু আমার মামা যে শহরে থাকতেন, লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে 125 কিলোমিটার দূরে ছিল। তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন, আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। ক্লাস শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায়। মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘন্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন। লিলিও আল্লাহর রহমতে ভালোভাবেই তার গন্তব্যে
পৌঁছে যায়। 10-12 দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না আর তার নাকি খুব খারাপ লাগছে। আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন। লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে। এভাবে 15 দিন পার হয়ে যায়। লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায়। এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয়। লিলি হোস্টেলের যে রুমে থাকতো সেই রুমটি ছিল ছোট একটি রুম। হোস্টেলটা খুব বেশি বড় ছিল না আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়েই থাকতো। লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয়। তারা বলে রাত 3টার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে। দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো, এর বেশি কিছু জানতে চাইবে না। সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আপুরা চলে গেলে লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা, খাওয়া, এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো। লিলি শুরুর দিকে 15 দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রতিদিন রাত প্রায় 2:30টা পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত। এভাবেই তার দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় 3:30টা পর্যন্ত লেখাপড়া শুরু করে। এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। 3:15 দিকে তার দরজায় 3বার নক করে কেউ। লিলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে আঁচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে 3য় বর্ষে পড়ছে লিলিদের কলেজে আর সে নাকি এই হোস্টেলেরই 14 নম্বর রুমে থাকে। জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে। তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা। আপুরা বলেছিল কোনো বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে। লিলি মনে মনে একটু খুশি হলো। সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সবকিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে। বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায়। আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করতো লিলি। আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসতো। লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করতো। সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার 7 বছরের একটি মেয়ে আছে। তার হাজবেন্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে। তাকে লিলি জিজ্ঞাসা করে সে এখানে তার মেয়েকে ছাড়া একা কেন আছে। আঁচল লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে। এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত। আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। লিলি অনেকটাই আঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল। সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলির বিষয়টা খারাপ লাগে। তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে। সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি। লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি। সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে 14 নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমে তালা দেয়া। অনেক রাত হওয়ায় সে আরো কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায়। আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন, সেজন্য সে বাড়ি গিয়েছিল, তাই সে আসতে পারেনি। লিলি আঁচলকে আজ আসতে বলে কেননা তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল। আঁচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায়। লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতে
আসতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল। লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল। এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে। তারা বলে কানে ইয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল। এইটা তারা মানতে নারাজ। লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে, তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস করে রুমে ফিরে আসে লিলি। সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে। আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে, আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে। লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে। লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয়, কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখাপড়ার জন্য। লিলি আরো খেয়াল করতে থাকে আঁচল যখনই তার রুমে আসতো তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা বাজে গন্ধ তার নাকে ভেসে আসতো। সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলতো সে কোনো গন্ধই পাচ্ছে না। লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি। কিছুদিন পর আঁচল এসে বলে সে 4 দিনের জন্য বাড়িতে যাবে, কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ। লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে, কেননা সে ঠিক 4 দিন পরই নাকি ফিরে আসবে। লিলির পরীক্ষা থাকায় আঁচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায়। লিলি পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই পরীক্ষায় এসেছে। লিলি এসব দেখে অনেক বেশি খুশি হয় আর পরীক্ষা দিয়ে রুমে চলে আসে। এভাবে 4 দিন পার হয়ে 5ম দিন লিলি আঁচলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আঁচল ফিরে আসে না। পরের দিন ক্লাস হলে আঁচল এসেছে কিনা দেখার জন্য লিলি 14 নম্বর রুমের সামনে যায় আর গিয়ে দেখে রুমে তালা ঝুলছে। আঁচলের রুমের সামনে লিলিকে দেখে এক বড় আপু এসে তাকে জিজ্ঞাসা করে সে এই রুমের সামনে কেন দাঁড়িয়ে আছে। লিলি তাকে জানায় সে আঁচল আপুকে খুঁজতে এসেছে। এই কথা শুনে লিলির সাথে থাকা বড় আপুর মুখের রং উড়ে যায়। সে দ্রুত লিলিকে নিয়ে তার রুমে এসে তাকে তার ফোন থেকে একটি মেয়ের ছবি বের করে দেখায়। ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ছবির এই মেয়েকেই কি সে খুঁজছে। লিলি ছবি দেখে ছবির মেয়েটিকে চিনতে পারে, কেননা ছবিটি ছিল আঁচলের। লিলির সাথে থাকা আপু তখন আরেক আপুকে ফোন দিয়ে এনে লিলিকে জিজ্ঞাসা করে কখনো কি রাত 3টার পর লিলির দরজার সামনে এসে কেউ নক করেছিল কিনা। লিলি সম্মতি দিলে তারা লিলিকে আতঙ্ক নিয়ে জিজ্ঞাসা করে সে রুমের দরজা খুলেছে কিনা। লিলি পুনরায় সম্মতি দিলে দুজন আপু ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে বুঝতে না পেরে লিলি আতঙ্কিত হয়ে বলে আপনারা আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ আর আমাকে আধারে রাখবেন না, বলুন কি হয়েছে। দুজন আপুর মধ্যে একজন লিলিকে পানি খেতে দিয়ে তার পাশে বসে আর বলে যা বলছি তা শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যা বলছি তার সবকিছুই সত্য। 14 নম্বর রুম প্রায় 2 বছর যাবৎ বন্ধ। এই রুমে অনেক বছর আগে এক আপুর রহস্যজনক মৃত্যু হয়। এরপর অনেক দিন এই রুম বন্ধ ছিল। কয়েক বছর পর এক আপু আসেন যার নাম ছিল আঁচল। আপু 3য় বর্ষে পড়ার সময় এই রুমে আসেন। আপু যখন 3য় বর্ষে পড়তেন আমরা তখন 1ম বর্ষে কেবল ভর্তি হয়েছিলাম। আপু খুব ভালো মানুষ ছিলেন। তিনি টিউশন করাতেন আর মাঝে মাঝে আমাদের রাতে পড়াতেন, কিন্তু কয়েকদিন পর হঠাৎ কোনো এক কারণ ছাড়াই তিনি সুইসাইড করেন। এরপর থেকে নতুন কেউ এই হোস্টেলে এলে রাত 3টার পর অনেকেই দরজায় নক শুনতে পেত। নক শুনতে পেয়ে এই হোস্টেলের 2 জন দরজা খুলে দেখে এক আপু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর কোনো সাহায্য লাগলে তাকে জানাতে বলে। যে 2 জন দরজা খুলেছে তাদের কেউ আর বেঁচে নেই। সেজন্যই তোমাদের মানা করেছিলাম রাত 3টার পরে দরজা না খুলতে। হোস্টেল কর্তৃপক্ষ নিষেধ থাকায় আমরা তোমাদের এসব জানাইনি, কিন্তু সাবধান করেছিলাম তোমাদেরকে। তুমি যত দ্রুত সম্ভব বাসায় চলে যাও, এখানে থাকলে কি হবে আমরা কিছু বলতে পারছি না। এই কথা শুনে লিলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চোখের সামনে যেন নেমে আসে অমাবস্যার কালো অন্ধকার। তার জীবনের আলোকে গ্রাস করে নিচ্ছে সেই আধার। লিলি ভয়ে সেখান থেকে রুমে এসে তার মামাকে ফোন দিয়ে এসব জানায়। লিলি যখন মামাকে ফোন দেয় তখন বিকেল 5টার একটু বেশি বেজেছিল। মামা লিলিকে ভয় না পেয়ে সব গুছিয়ে নিতে বলেন আর বলেন তিনি দ্রুত এসে লিলিকে নিয়ে
নিয়ে যাবেন। লিলি প্রচন্ড ভয়ে তার জিনিসপত্র গুছাতে থাকে। কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়ে যায়, নেমে আসে কালো অন্ধকার। লিলি সব গুছাতে গুছাতে হঠাৎ তার দরজায় নক আসে। সে দরজার ছোট অংশ দিয়ে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে দরজার সামনে। লিলি প্রচন্ড ভয়ে একরকম বোবা হয়ে যায় আর অনেক চেষ্টা করেও কোনো আওয়াজ করতে পারছিল না। এমন সময় তার রুমের লাইট নিভে যায়। সে ভয়ে রুমের এক কোণায় জড়সড় হয়ে বসে আল্লাহকে ডাকছিল। এমন সময় সে শুনতে পায় তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, কি হলো, আজ পড়বে না? আমি তোমাকে পড়াতে এসেছি। লিলি এইসব নিতে না পেরে এক সময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার রুমে কোনো আলো নেই। সে হাতড়ে হাতড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে আর তার হাত কিছু একটা সাথে গিয়ে লাগে। লিলির মনে হচ্ছিল তার হাত প্রচন্ড ঠান্ডা কিছু একটা সাথে লেগেছে, যা ছিল অনেক লোমশ কিছু। লিলি ভয়ে সেখান থেকে হাত সরিয়ে পেছনে যেতেই আবার কিছু একটা সাথে ধাক্কা লাগে। লিলি হাত দিয়ে দেখে তার হাত কিছু একটার মুখের মধ্যে লেগে আছে আর তার হাতে আঠালো কিছু একটা লেগে আছে। তখন হুট করে তার রুমের লাইট জ্বলে ওঠে আর লিলি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। লিলির গা সম্পূর্ণ অবশ হয়ে যায় এসব দেখে। লিলি দেখে তার হাতে তাজা রক্ত লেগে আছে আর দুইটি মানুষের মতো কিছু, যাদের গায়ে মেয়েদের মতো কাপড় পরা এবং তাদের মধ্যে একজনের মাথা ঘোড়ার মাথার মতো আর অন্যজনের মাথা কুকুরের মতো। তারা দুজনে লিলির হাতে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে আর তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাদের চোখের দিকে তাকিয়ে লিলি সম্মোহিত হয়ে যায় আর চেয়ারে দাঁড়িয়ে তার রুমে থাকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করতে যায়। তার অবস্থা এমন ছিল যেন সে নিজের আয়ত্তের অনেক বাইরে চলে গেছে, নিজের ওপরে থাকা সব ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। লিলি গলায় ওড়না পেঁচাতে যাবে, এমন সময় তার কানে মামার কণ্ঠ ভেসে আসতেই সে যেন নিজের প্রতি সকল কন্ট্রোল ফিরে পায় আর এক দৌড়ে দরজা খুলে দেয়। মামা রুমে প্রবেশ করে দুইটি অবয়বকে দেখতে পান। মামা রুমে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর আবার রুমের আলো নিভে যায়। লিলি ও মামা দুজনেই শুনতে পায় তাদের কানে কেউ ফিসফিস করে বলছে, লাভ নেই, লাভ নেই। মামা কাঁদতে কাঁদতে বলেন, না, আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে মেরো না, অনেক ছোট, আমার জীবন নিয়ে নাও, দরকার হলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার নিজের সন্তান নেই, এই মেয়েই আমার সবকিছু, ওর কিছু হলে আমি আর আমার স্ত্রী এমনিতেই মরে যাব, এর থেকে আমাকে মেরে আমার মেয়েকে যেতে দাও, দয়া করে আমার মেয়েকে তোমরা মেরো না। মামার কথা শেষ হতে না হতেই প্রচন্ড শব্দে দরজা খুলে যায় আর কেউ যেন লিলিকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আবার দরজা বন্ধ হয়ে যায়। লিলি ব্যথায় চিৎকার করতে থাকে। হোস্টেলে উপস্থিত সকলে লিলির রুমের সামনে এসে দেখে লিলি পড়ে আছে দরজার সামনে আর লিলির রুম থেকে আমার মামার আর্ত চিৎকার ভেসে আসছে। কিছুক্ষণ পর সব থেমে যায় আর রুমের দরজা আপনা আপনি খুলে যায়। রুমে প্রবেশ করে সকলে দেখে আমার মামার গলায় লিলির ওড়না পেঁচানো, কেউ ওড়না পেঁচিয়ে অনেক জোরে টান দিয়ে আমার মামাকে মেরেছে। আমার মামার চোখ প্রায় বের হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল আর জবাই করা পশুর মতো জিভ বের হয়েছিল। সেদিন হোস্টেলের স্টাফদের সাহায্যে মামার লাশ বাসায় পাঠিয়ে দেওয়া হয় আর লিলিকে তার নিজের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অনেক সাক্ষী থাকায় কোনো পুলিশ কেস হয়নি। পুলিশ এসে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে চলে যায়। কিছুটা সুস্থ হলে লিলি বাংলাদেশে ফিরে আসে। আমার মামি বর্তমানে আমাদের সাথে থাকেন। লিলি তার বাকি পড়াশোনা বাংলাদেশেই শেষ করে আর ডাক্তারি পাশ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় তার স্বামী সন্তান নিয়ে আছে, কিন্তু সেই ঘটনা সে আজও ভুলতে পারেনি। এখনো মাঝে মাঝে আমার মামাকে স্বপ্নে সেদিনের অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে। আমি ও আমার পরিবার আমার মামার প্রতি চরম কৃতজ্ঞ, কেননা আমার আদরের ছোট বোন আমার মামার জন্যই আজ পৃথিবীর আলো বাতাস উপভোগ করছে। এই বলে আমার ভাইয়ার বন্ধু তার বোনের সাথে ঘটনাটি শেষ করেন। ঘটনাটি বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি লিসেনারদের কাছে কেমন লেগেছে জানাবেন, আমি জানি না, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে তার জায়গায় নিজেকে একবার রেখেই দেখুন কেমন লাগে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। সবশেষে লিসেনারদের কাছে আমার একটাই অনুরোধ, আর তা হলো দয়া করে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা এই পৃথিবীকে আর মৃত্যুপুরী হিসেবে দেখতে চাই না, আমরা আবার আমাদের আগের পৃথিবী ফিরে পেতে চাই। অনেক ধন্যবাদ কষ্ট করে ইমেলটি পড়ার জন্য। আমি সিফাত আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার। আচ্ছা, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা।
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আমি শুরুতেই রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এপিসোড 77, 78, 79-তে আমার 3টি ঘটনা পড়ে শোনাবার জন্য। এত ইন্সপিরেশন পেলে আসলে ঘটনা কালেক্ট করার ইচ্ছা অনেক বেড়ে যায়। যাই হোক, রাসেল ভাই, ফিরে আসি আজকের ঘটনা কালেক্ট করার কথায়। আমার মনে আছে আমি এপিসোড 77-এ একজন খ্রিশ্চান ফাদারের এক্সরসিজমের ঘটনা শেয়ার করেছিলাম। আমার ঘটনাটি আমার কাছের কয়েকজন মানুষ পছন্দ করে আমাকে বলেছিল আমি যেন এরকম ঘটনা আরো শেয়ার করি। আসলে খ্রিশ্চান ফাদারদের ঘটনা বাংলাদেশে তেমন একটা শোনা যায় না, তাই কোথা থেকে কালেক্ট করব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম ঘটনা কালেক্ট করার জন্য। কিন্তু হতাশ হয়ে ফিরি। শহরের চার্চ আর কয়েকটি বাইরের চার্চে গিয়েও কিছু পাইনি। হয়তো ওনারা বলতে চান না, তাই এড়িয়ে যান আমার কথায়। কিন্তু কে জানতো ঘটনা আমার চোখের সামনেই ছিল। কেন বলছি শুনুন তবে। আজকের ঘটনাটি শুনি আমার এক বন্ধুর কাছে। ওর নাম, আমি ছদ্মনাম হিসেবে সাইমন বলছি। আমি ঘটনা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একদিন আমাদের গ্রুপ চ্যাটে মেসেজিং করছিলাম। তখন হঠাৎ করে সাইমনের আইডি আমার চোখে পড়তে ওকে মেসেজ করি এবং বলি যে ওর কাছে কোনো ঘটনা আছে কিনা, কারণ সেও একজন খ্রিশ্চান। ও বলে 10 মিনিট পর আমাকে কল করবে। কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলল যে তার কাছে তার গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর একটা ঘটনা রয়েছে যা ঘটেছিল 60-এর দশকে। তার দাদা এখন বেঁচে নেই, কিন্তু সাইমন আমাকে বলেছে তার দাদা জীবদ্দশায় এমন অনেক ঘটনা বহুবার তার নাতি নাতনিদের বলেছিলেন। আমি তৎক্ষণাৎ সাইমনকে দেখা করতে বলি। সাইমন রাজি হয়ে যায়। সে আগামীকাল অর্থাৎ 2 আগস্ট সন্ধ্যায় আমার সাথে দেখা করবে বলে জানায়। সেদিন রাতে উত্তেজনায় বসে আমার কিছু ভালো লাগছিল না। ভোরের আজান হবার পর আমি ঘুমিয়ে যাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতে থাকি। সন্ধ্যার আগে আগেই বাসা থেকে বেরিয়ে টিউশনিতে গিয়ে ছাত্রদের পড়া শেষ করে সাইমনের সাথে দেখা করবো ভেবেছিলাম। কিন্তু সেদিন আমার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি আর বেশি সময় পড়াতে পারিনি। মাগরিবের আজানের পর আমি সাইমনকে কল করি। সে আমাকে বলে সে থানার ঘাট আসবে আর তার নাকি 30 মিনিট সময় লাগবে। থানার ঘাট আমার টিউশন এরিয়া থেকে বেশ দূরে না হওয়ায় আমি খুশি হলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। থানার ঘাটে পৌঁছে আমি আমার পরিচিত চায়ের দোকান থেকে চা বানিয়ে নিয়ে নদীর পাড়ে একটা সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। যেহেতু লকডাউন, তাই শহরের ভেতর দেখা করা যায়নি। কিছুটা নিরিবিলি হওয়ায় থানার ঘাট আমার বেশ ভালো চয়েস বলে মনে হলো। এদিকে মানুষও কিছুটা কম থাকায় ঘটনা শুনতে বেশ সমস্যা হবে ভেবে আমি খুশি হচ্ছিলাম। আমি বসে আছি 10 মিনিট। হঠাৎ আমার ফোনে কল এলো সাইমনের এবং সে বলল সে চলে এসেছে। আমার লোকেশন থেকে কয়েক কদম দূরে থাকায় আমি ওকে সামনে এগোতে বললাম। দোকানে এসে ওর জন্য চা নিয়ে বসলাম। সাইমন এলো, কুশল বিনিময় করে চা খেতে দিলাম আর জিজ্ঞাসা করলাম ওর দাদার ঘটনা কি। ওকে এও বলি যে আমি ভূত.com-এ ঘটনাটি শেয়ার করব, তার অনুমতি আছে কিনা। সে তখন আমাকে একটাই শর্ত দিল যে তার নাম, তার জায়গা গোপন রেখে আমি যদি শেয়ার করতে পারি তবেই সে আমাকে ঘটনাটি বলবে। আমি রাজি হয়ে যাই আর ওকে শুরু করতে বলি ওর দাদুর ঘটনাটি। সাইমন চা খেতে খেতে ঘটনাটি বলেছিল ওর দাদুর ভাষায়। আমিও ঘটনাটি ওর দাদুর ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন চলে যাই সাইমনের দাদা এরিকের ঘটনায়। আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল, ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারী।
সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তার আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করতো তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিংওয়ালা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিসফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয় সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেরি দম্পতি হিসেবে সবাই চিনত। মেরি দম্পতির বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি। কিন্তু তারা জানতেন না যে গডের ওপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে, আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের 1 মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে, আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে, আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মীর দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখি মরে থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, আর ম্যারি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায় তারা, যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে, আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারোর সাথে কথা বলতো না, আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল।
কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচন্ড রেগে যায় আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায় আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে 2 দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে 3টা ঘর, একটা মেরি দম্পতির ঘর, একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদা দাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যা শুনে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছিটাতেই নাকি আমার দাদুর ওপরে ঝাঁপিয়ে পড়ে সে আর সে বলে, তোকেরা সাবধান করেছিলাম, আসিস না, কেন আসছিস? এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন, তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্ন দেখেছিলেন যে কোনো একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থার স্বপ্নের অর্থ 2 × 4 মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর 2 জন সহযোগী মিলে মারিয়ার এক্সোরসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সোরসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি বিধায় এক্সোরসিজমের পরিকল্পনা বাদ দিয়ে
দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে, আর তার 2 পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা, আর মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে, আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে, আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল। সেই সময় মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে চড়ে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছিল, আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে, আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি, বা আমার দাদুও আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সোরসিজম। মারিয়াকে তার ঘরে 4-5 জন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন, আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস। নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর এর মানে জিজ্ঞাসা করে। মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে, কিন্তু ততদিনে মেরি দম্পতি অলরেডি নাকি প্রেগনেন্ট ছিল মারিয়ার সাথে। তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু যমজ হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন, আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন, আর মারিয়া আর্তচিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিভিনিভু হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে, গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয়, আর আনতে গিয়ে আমার দাদুর 1 পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সোরসিজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকার ভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে এক সময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন, এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়, আর কোথায় যেন চলে যায়। আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়, কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস চিড়ে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও কিছু নির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোনো একটা কোনো কিছু একটা পড়ে মন্ত্রতন্ত্র পড়ে
সহযোগিতা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টেনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাবার পর থেকে পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সবকিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পৌঁছে গিয়ে 1 মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কিনা, কারণ সাইমন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু এরিক হেসেছিল, কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি, কিন্তু আস্তে আস্তে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ পরদাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখার ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বিশ্বাসের কথা বলে সাইমনের ঘটনাটি আমার অথেন্টিক